বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আবহাওয়ার তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, অর্থাৎ এবার কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে ফুল ফোটার আদর্শ সময় এসে গেছে। এখনও যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে ভালো গ্রোথ দেখতে না পাও, যদি গাছে কুঁড়ি না আসে, তাহলে এই সময় কোন কোন ঘরোয়া জৈব খাবার আমরা জবা গাছে প্রয়োগ করব, কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে জবা গাছের কুঁড়ি ঝরা আটকাতে পারবো। জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে আমি কিন্তু জবা গাছের রিপোর্টিং বা প্রুনিংয়ের কাজ দেখিয়েছিলাম। তো যদি তোমরা তোমাদের বাগানের জবা গাছগুলোতে এখনও পর্যন্ত সেই সমস্ত কাজ করে না থাকো, তাহলে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময় আছে। প্রত্যেকটা জবা গাছে কিন্তু এখন রিপোর্টিং বা প্রুনিংয়ের কাজ করে ফেলো। কিভাবে সমস্ত কিছু কাজ করতে হবে তার কিছু কিছু অংশ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। জবা গাছে যদি মার্চ মাস থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা প্লিজ মনোযোগ দিয়ে দেখতে থাকো। সবার কাছে একটাই অনুরোধ, একটু স্কিপ করে করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে কিন্তু সত্যিই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই এই ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু রিপোর্ট বা প্রুনিংয়ের কাজ করতে হবে। তো কিভাবে আমি আমার বাগানের জবা গাছগুলোর রিপোর্ট করেছি তার কিছু কিছু অংশ আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। রিপোর্ট করার পর তোমরা অনেকেই খুব সমস্যার মধ্যে পড়ো। জবা গাছ বা যে কোনো গাছ রিপোর্ট করার পর দেখা যায় যে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। তো কিভাবে ঝিমিয়ে যায়? আমরা যখন এই গাছগুলোকে রিপোর্ট করি, যখন শিকড় কাটাই ছাটাই করি, তখন এই গাছগুলো কিন্তু অনেকটা স্ট্রেসের মধ্যে চলে যায়। যদি তোমরা চাও যে গাছগুলো স্ট্রেসের মধ্যে না যাক, বিশেষ করে এখন যেহেতু আবহাওয়ার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই এই সমস্ত গাছের কিন্তু আমি এখন কোনো রকমভাবে রুট প্রুনিং করার কথা বলবো না। যদি গাছ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই গাছটিকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো, অর্থাৎ রিপোর্ট করতে পারো। যেমন আমার এই গাছটা 8 ইঞ্চি টবে আছে, তো আমি এই গাছটাকে একটা 10 ইঞ্চি টবে রিপোর্ট করছি। মাটির টব কিন্তু বেস্ট। যদি মাটির টব না থাকে, অবশ্যই তোমরা প্লাস্টিকের টব নিতে পারবে, তবে প্লাস্টিকের টবের মধ্যে যেন অনেক হোল থাকে। জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জলটা যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। জল জমে গেলেই কিন্তু গাছের ক্ষতি হবে। তো দেখো, আমি কিন্তু এই গাছটার কোনো রকমভাবে রুট প্রুনিং করলাম না। তো এবার আমি মিডিয়াটা কিভাবে তৈরি করেছি সাইটে আমি দেখিয়ে দিলাম। সয়েল 40%, কম্পোস্ট 40% এবং কোকোপিট 20%। তো এই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিডিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করলাম। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছ প্রতিস্থাপন করার পর সব সময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে জল দিতে হবে। অনেক সময় দেখা যায় যে জল আমরা অল্প পরিমাণ দিলাম, নিচের দিকের মাটিটা শুকিয়ে থাকছে, এবং যার ফলে কিছুক্ষণের পর দেখা যায় যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে। তাই জল কিন্তু প্রথমবার আমাদেরকে ভরপুর মাত্রায় দিতে হবে, কারণ প্রথমবার যে মাটিটা আমরা দিচ্ছি সেই মাটিটা কিন্তু একদম শুকনো থাকে। তো দেখো, জল প্রয়োগ করার পর ধীরে ধীরে কিন্তু একটু সময় লাগবে প্রথমবার, তো ধীরে ধীরে ড্রেনেজ হোল দিয়ে জলটা কিন্তু বেরিয়ে গেল। তো কিভাবে রিপোর্ট করলাম অবশ্যই দেখে নিলে ভিডিওটা। এবার আসি ভিডিওর দ্বিতীয় টপিকে। ভিডিওর দ্বিতীয় টপিক হলো, প্রথমবার আমরা কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম, এবার করব সফট প্রুনিং। সফট প্রুনিং কিভাবে করতে হয়? ছোট ছোট যে ডগাগুলো এসছে, সেই ডগাগুলো ওপর থেকে হালকা হালকা করে কেটে দিচ্ছি। তো কাটারের সাহায্যেও কাটতে পারো, হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কাটতে পারো। তো এইভাবে আমরা যত পিঞ্চিং করব বা প্রুনিং করব, আমাদের গাছ কিন্তু তত বেশি ঝোপালো তৈরি হবে। তাই জবা গাছ কেন, যে কোনো গাছে আমরা যখন এই গ্রীষ্মকালীন গাছে আমরা যখন পিঞ্চিং করতে থাকবো, তোমরা দেখতেই পাবে যে গাছটা কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে যাবে। গাছ যত বেশি ঝোপালো হবে, গাছের কুঁড়ি অনেক বেশি আসবে। এবার আমাদের থার্ড টপিক হলো, গাছকে আমরা কোথায় রাখবো। এই সময় আমাদের বাগানে যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে, সেই রকম জায়গায় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে রাখতে হবে। জবা গাছগুলো দেখতেই পাচ্ছ, আমি আমার বাগানের প্রত্যেকটা জবা গাছের কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম, এবং প্রত্যেকটা জবা গাছের আমি রুট প্রুনিং করেছি। তো এবার আমার প্রত্যেকটা জবা গাছে কিন্তু ছোট ছোট পাতা চলে এসছে, এবং এই গাছে এবার কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এখন আমাদেরকে গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতেই হবে। ফুল সানলাইটে না রাখলে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে, গাছের একেবারেই গ্রোথ হবে না। তাই যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে, সেই রকম জায়গায় আমাদের বাগানের জবা গাছকে রাখতে হবে, তবেই আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো। এবার আসি আমাদের চতুর্থ টপিক হলো, আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে জল কতটা পরিমাণ প্রয়োগ করব। বন্ধুরা, এই জায়গায় নতুন বাগানিরা কিন্তু ভীষণ ভুল করে ফেলে। জল আমরা এমনভাবে প্রয়োগ করব যেখানে টবের মাটি অতিরিক্ত ভেজা থাকবে না, আবার একেবারে শুকিয়ে যাবে না। তো প্রথমে যে কাজটা করতে হবে, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, তো সেই আগাছাগুলোকে আমাদের তুলে নিতে হবে। জল টবের মিডিয়াতে কতটা পরিমাণ আছে চেক করার জন্য দেখো, এই যে নিড়ানিটা আমি টবের মিডিয়াতে অনেকটা ভিতরে গভীরে প্রবেশ করালাম। তো দেখো, নিচের দিকের মাটি কিন্তু ভেজা আছে, নিড়ানির গায়ে লেগে গেছে মাটিগুলো।
তো এইভাবে আমরা কিন্তু চেক করতে পারবো। যে কোনো একটা সরু লোহার দণ্ড বা যে কোনো কিছু সাহায্যে নিচের দিকে যদি আমরা এই দণ্ডটাকে নিচের দিকে প্রবেশ করাই, তো দেখতে পাবে যে মাটিটা লেগে যাচ্ছে কিনা। তো দেখো এই টবের মাটিটা একেবারেই শুকনো, উপরের দিকের মাটি শুকিয়ে যায় অনেক সময়, কিন্তু নিচের দিকের মাটি ভেজা থাকে। তো আমরা আবারও জল যখন প্রয়োগ করি টবের মিডিয়াতে, তখন কিন্তু গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়, পচে যায় শিকড়, যে কারণে আমাদের গাছ কিন্তু ঝিমিয়ে যায়, গাছের পাতাগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, গাছে কুঁড়ি তো আসেই না, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যায়। তাই জল দেওয়ার বিষয়টা কিন্তু আমাদেরকে শিখতে হবে। বাগান করতে গেলে জল দেওয়া না শিখলে, যদি ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং করতে থাকি, তাহলে কিন্তু গাছে কখনো ফুল আসবে না, গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে। আবার অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের কাণ্ড পচে যাবে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছ মারা যাবে। তাই জল দেওয়ার বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে জল প্রয়োগ করতে হবে। সব থেকে ভালো, তোমরা যদি বড় জায়গায় গাছ প্রতিস্থাপন করো তাহলে প্রতিদিন জল দেবে না, কিন্তু যে সমস্ত মাটির ছোট ছোট টবে গাছ আছে তাহলে প্রত্যেক দিন এই গ্রীষ্মকালে কিন্তু আমাদের জল প্রয়োগ করতেই হবে, কারণ বেশিরভাগ গাছ অতিরিক্ত জলের জন্যই মারা যায়। বর্ষাকালে খুব ভালোভাবে লক্ষ্য করবে, অনেক গাছ কিন্তু অনেক সময় মারা যায় অতিরিক্ত বৃষ্টির জলের কারণে। বৃষ্টির জল যেমন গাছের জন্য ভালো, ঠিক তেমনই কিন্তু গাছের জন্য ক্ষতিকারক। বন্ধুরা, এবার আসি আমাদের গাছে আমরা এই সময় কোন কোন অর্গ্যানিক খাবার প্রয়োগ করব। যে সমস্ত অর্গ্যানিক খাবার প্রয়োগ করে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ থেকে মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো প্রথম যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করব সেই খাবারটা হলো ইউজ করা চা পাতা। আমাদের জবা গাছ আমরা জানি অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে। জবা গাছ যদি অ্যাসিডিক সয়েলে থাকে তাহলে জবা গাছে ফুল আসবেই। তো ইউজ করা চা পাতা তোমরা কিন্তু যদি প্রয়োগ করো তাহলে একটু বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। যেহেতু আমি এটা একটা 20 ইঞ্চি বালতিতে খাবারটা প্রয়োগ করছি, সেই কারণে আমি এখানে ইউজ করা চা পাতা অন্তত 5 চামচ পরিমাণ প্রয়োগ করব। যদি ছোট সাইজের টবে গাছে খাবার দাও ইউজ করা চা পাতা, সেক্ষেত্রে কিন্তু 3 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। আমি ইউজ করা চা পাতা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে তারপর কিন্তু গুঁড়ো করে গাছে প্রয়োগ করলাম। এরপর এই দ্বিতীয় যে খাবারটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো সম্পূর্ণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো এটা কি? এটা হলো চকের গুঁড়ো। এই চকের গুঁড়ো আমি প্রয়োগ করছি। তোমরা চাইলে এখানে ডিমের খোসার গুঁড়ো বা হাড় গুঁড়ো গাছে দিতে পারো। অনেক বন্ধুরাই বলেন যে গাছে আমরা ডিমের খোসা দেবো না বা হাড় গুঁড়ো দেবো না, তো সেক্ষেত্রে চকের গুঁড়োটা কিন্তু বেস্ট অপশন। তবে মাসে একবার প্রয়োগ করতে হবে এই খাবার। অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে টবের মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যাবে। তো চকের গুঁড়ো, একটা চকের গুঁড়ো আমি এই সম্পূর্ণ 20 ইঞ্চির বালতিতে দিয়ে দিলাম। তো যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে অর্ধেক চকের গুঁড়ো টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। এরপর যেটা দিচ্ছি এটা হলো হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো তো আমাদের সবার বাড়িতেই থাকে। এই হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ আমি কিন্তু টবের মিডিয়াতে ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো, অথবা যে কোনো নর্মাল ফাঙ্গিসাইডও গাছের টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এবার যে খাবারটা প্রয়োগ করব সেটা হলো একদম আয়রন সমৃদ্ধ খাবার। আমাদের গাছের পাতা হঠাৎ করেই দেখা যায় যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বা কচি পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, গাছের পাতা শিরা সবুজ থাকছে, বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে। তো কোন ঘরোয়া উপাদান আমরা এই সময় গাছে প্রয়োগ করতে পারবো? আমরা আয়রনের জন্য পেরেক ভেজানো জল প্রয়োগ করতে পারি, যে কোনো লোহা ভেজানো জল প্রয়োগ করতে পারি, জং ধরা লোহা। তো আমি আজকে যেটা প্রয়োগ করছি এটা হলো সম্পূর্ণ আয়রন সমৃদ্ধ খাবার, একটা মাটি। তো এটা হলো গিরি মাটি বা খড়ি মাটির গুঁড়ো। গিরি মাটি বা খড়ি মাটি এটা দশকর্মার দোকানে পুজোর কাজে ব্যবহার করা হয়। তো এটা তোমরা কিন্তু দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবে। যদি তোমরা এই খাবারটা না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু লোহা জং ধরা পেরেক ভেজানো বা লোহা ভেজানো জল গাছে প্রয়োগ করতে পারো প্রতি মাসে একবার করে। তো এই খাবারটা আমি এখানে প্রয়োগ করছি। এটা গিরি মাটি বা খড়ি মাটি, দুর্দান্ত আয়রনের সোর্স। তো এখানে আমি কিন্তু একটা ছোট্ট ডালা টুকরো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আছে 3 চামচ পরিমাণ। 3 চামচ পরিমাণ আমি এখানে গিরিমাটির গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু টবের সাইজটা অনেকটা বড়, সেই কারণে আমি একটু খাবারটা বেশি দিচ্ছি। তো তোমাদের টবের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ গিরিমাটির গুঁড়ো প্রয়োগ করবে। তো এরপর যেটা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ পটাশিয়াম সমৃদ্ধ খাবার, কলার খোসার গুঁড়ো। কলার খোসাতে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, আছে ম্যাগনেসিয়াম, আছে ফসফরাস। তো এই খাবারটা আমি এখানে প্রয়োগ করছি 6 থেকে 7 চামচ। টবের মিডিয়াম সাইজ ছোট হলে 5 চামচ, আরও ছোট হলে 3 চামচ। তো এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা আলুর খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা এখানে তোমরা বায়ো পটাশ দিতে পারো। টবের সাইজ ছোট হলে সবসময় খাবারের পরিমাণ কিন্তু কমতে থাকবে। সমস্ত খাবার দেওয়ার পর দিয়ে দেব কম্পোস্ট। এখানে যেহেতু টবের সাইজটা বড় সেই জন্য আমি এখানে 250 গ্রাম গোবর সার নিয়েছি। বন্ধুরা, গোবর সার এমন একটা খাবার, এটা একদম এনপিকে খাবার। এর মধ্যে সমস্ত কিছু আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত কিছু আছে।
গোবর সার যদি না থাকে সেক্ষেত্রে এখানে তোমরা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট, যে কম্পোস্ট হাতের কাছে আছে সেটাই প্রয়োগ করবে। টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করবে। আমি 250 গ্রাম দিলাম, তোমরা টবের সাইজ ছোট হলে 50 গ্রাম 100 গ্রাম এইভাবে গাছে খাবারটা প্রয়োগ করবে। তো প্রত্যেকটা খাবার দেওয়ার পর আমি এখানে জল দেবো। তো প্রথমেই দেখিয়েছিলাম এই গাছের টবের নিচের দিকের মাটিটা ভেজা আছে, তাই শুধুমাত্র খাবারটাকে ভেজানোর জন্য আমি উপর থেকে সামান্য পরিমাণ জল প্রয়োগ করছি। অতিরিক্ত জল একেবারেই প্রয়োগ করব না। টবের মিডিয়া শুকনো হলে তবেই কিন্তু আমরা ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে পারি। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হয়। তো এই খাবার আমরা প্রত্যেকটা টবে প্রয়োগ করতে পারি। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করার কথা বলেছিলাম। তো এই খাবার প্রয়োগ করার ঠিক 10 দিন পর তোমরা কিন্তু আবারও সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারো। গরমের তীব্রতা বাড়লে বাদাম খোল ভেজানো জল গাছে প্রয়োগ করবে। এই সমস্ত খাবার একবার প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এই খাবার মাসে একবার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার আসি কীটনাশকের কথায়। অথবা গাছে দেখা যায় যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, কিন্তু সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। গাছে কুঁড়ি ঝরে পড়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ আছে, সেই বিষয় নিয়ে আবার আমি অন্য একদিন ভিডিও দেবো। কিন্তু আজকের আমি যেটা স্প্রে করব সেটা দেখো, একদম সম্পূর্ণ ঘরোয়া ফিটকিরি। এই ফিটকিরি আমাদের সবার বাড়িতে থাকে। না থাকলে তোমরা কিন্তু এই ফিটকিরি বাজারে পাওয়া যায়, কিনে এনে বাড়িতে রাখতে পারো। এই গাছের জন্য কিন্তু ফিটকিরি দুর্দান্ত কাজ করে। ফিটকিরি সামান্য গুঁড়ো করে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ ফিটকিরি 1 লিটার জলের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা আমি গাছে স্প্রে করব। যে কোনো গাছে কচি পাতা এলেই সেই গাছে কিন্তু পোকার আক্রমণ বেড়ে যায়। তো এই ফিটকিরি আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতার স্প্রে করতে পারি, পোকামাকড়ের আক্রমণ তো কমে যাবেই, তার সাথে সাথে যেহেতু ফিটকিরির মধ্যে পটাশিয়াম আছে, আমাদের গাছের কিন্তু কুঁড়ি ঝরা একেবারেই কমে যাবে। যখন অতিরিক্ত মাত্রায় কুঁড়ি ঝরা শুরু হয় তখন যদি এই ফিটকিরি আমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ 1 লিটার জলে মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি, তাহলে কুঁড়ি ঝরা কিন্তু একেবারেই কমে যায়। তবে যে গাছটা আমি রিপোর্ট করে দেখালাম সেই গাছে কিন্তু আমি এখন কোনো খাবার প্রয়োগ করব না, বিশেষ করে টবের মিডিয়াতে। গাছের পাতায় আমরা ঠান্ডা জল স্প্রে করব, কিন্তু কোনো খাবার গাছে এখন প্রয়োগ করব না। রিপোর্ট করার পর অন্তত 7 দিন ছায়া জায়গায় রাখতে হবে। তারপর থেকে আমরা ফুল সানলাইটে রাখবো এবং আবার তার 10 দিন পর আমরা গাছে খাবার প্রয়োগ করা শুরু করব। রিপোর্ট করার পর যে 2 সপ্তাহ আমরা খাবার প্রয়োগ করব না, সেই 2 সপ্তাহে তোমরা কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করবে। তাহলে আমরা গাছে যে খাবারটা দেবো 15 দিন বা 20 দিন পর, সেই খাবারটা গাছ খুব সহজেই কিন্তু গ্রহণ করতে পারবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।